मॉर्निंग गाइज, गुड मॉर्निंग फ्रॉम 0 पॉइंट। हम 0 पॉइंट आ गए थोड़ी देर पहले, आके कॉफी पी लिया और हमारा एक बंदी का हवा टाइट हो गया। बाकी सब ठीक ठाक है। अभी हम छोले खा रहे हैं, यम्मी यम्मी। तुमको दाओ तो इधर पूरा बर्फ है, मस्ती कर रहे हैं। हम भी जाएंगे लेकिन ज्यादा देर नहीं। इधर चाइना है तो हम जाएंगे अभी बर्फ में। तो আমরা চলে এসেছি বরফে। সবাইকে একটু দেখে হাঁটতে হবে, তার কারণ হচ্ছে এখানে বরফটা খুব স্লিপি, জল যাচ্ছে কিন্তু এর তলা দিয়ে জল যাচ্ছে বস। এটা অ্যাকচুয়ালি নদী, আমরা নদীর উপরটা দিয়ে হাঁটছি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি নদীর উপরটা দিয়ে হাঁটছি, তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। আর আমরা নদীর ওপরে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ যে কোনো মুহূর্তে ভাগ করে ঢুকে যেতে পারি। চলো আমরা একটু আগে যাই। বরফ কিন্তু স্লিপ করছে। রোদ্দুর বেরোনোর জন্য বরফটা তাড়াতাড়ি গলে গেছে, নাহলে এইগুলো পুরোটাই বরফ ছিল, পুরোটা বরফে সাদা হয়ে যায়। তো আমরা খুব আস্তে আস্তেই যাব। প্রচুর টুরিস্ট, প্রচুর। তো আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, সে ওইখানে বসে আছে লাল জ্যাকেট পরে। চলো বাকি তিনজন আমরা মোটামুটি ওকে, অসুবিধা নেই। খুব স্লিপ করবে, দেখে দেখে আসবে। পা ঘষে ঘষে আসো, পা ঘষে ঘষে আসো। দেখো এইভাবে এইভাবে আসো। ক্যামেরাটা সুকান্ত তুই নে, ক্যামেরাটা বৌদির কাছ থেকে ক্যামেরাটা নে। এটা অ্যাকচুয়ালি স্নো আইস নয়, এটা সুকান্ত গিরিয়া পড়লো, ওটা পড়লো। गिर गया? ठीक है, तुम धीरे धीरे आओ, इसको गिरने दो। क्या करूँ আর, লেগেছে আবার গিরছে, আবার পড়ছে, আবার পড়ছে। এসো এসো এসো, তুমি সুকান্তকে ধরে রাখতে পারবে?
এসো এসো। চলো, ওরা কেউ বরফে আসবে না, ওরা সব সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছে, আমি একটু বরফের মধ্যে হেঁটে নিই। वैसे ही रखना, स्लिप कर पे देखे हम लोग ऐसे रहेंगे, नीचे सोए होंगे, ठीक है? सुनो फ्रंट कैमरा से ऐसे ही ना। সুকান্ত উপরে যাচ্ছে, বলছে দাদা তুমি দাঁড়াও, আমি আগে যাই, তারপর তুমি যাবে। আমি ঠিক আছে, নো প্রবলেম। बैठ गया, आओ 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 जाओ, आओ जाओ, वीडियो बनाएगा, हाँ वीडियो, हाँ 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 जा सुकांत, आरो ऊपर जा, पूछो काम काम जल्दी जल्दी हो गया। দেখ ওই ওইদিকে ওইদিকে ওইদিকে, আরে ভেতরের দিকে। फोटो ले लिए, फोटो मुंह नहीं आ रहा है क्या? ठीक है लो, আরে চাপ। পাথর পাথর ছেড়ে বস। আয় এবার চলায়। সুকান্ত গড়ি গড়ি আসছে, সামনে পাথর আছে দেখে। इसका पोत टूट गया। आजा आजा फिर आजा। एक गिर गया। सुकांत गिर गया, सुकांत गिर गया। এবার আমার স্লিপ খাওয়ার পালা নাকি? सुकांत इधर गिर गया। हमारा पूरा फट्टी पड़ी है इधर।
পুরোটা ঢুকিয়ে আছে। তো এবার আমি চলে এসেছি স্লিপ খাওয়ার জন্য। আমি যখনই ব্রেক করবি সো আমরা 0 পয়েন্টে আমাদের প্রায় সময় শেষ। 0 পয়েন্টে একটু চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে 0 পয়েন্টের ভিউ। এটা পুরো মেঘে ঢাকা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড মানে -3-4 ডিগ্রি টেম্পারেচার আছে এখন দুপুর 12টার সময়। তো চলো, আর এখানে আমরা বেশি লেট না করে আমরা একটু গাড়ির দিকে এগোই। তার কারণ আমাদেরকে নিচে নামতে হবে, অনেকটা নিচে নামতে হবে। তারপর আমরা লাচুং পৌঁছে আমরা লাচুং থেকে বেরিয়ে যাব। তো এই জন্য আমরা এক জায়গায় বেশিক্ষণ স্টে আমরা করবো না। চলো, আমাদেরকে এখান থেকে লাচেন প্রায় 100 কিলোমিটার, যেটা তো আজকে তারা ড্রাইভ পসিবল নয়। তো চলো আমরা একটু সেটা এখন ঠিক বলতে পারছি না, যতটা পারবো ততটা যাবো। আমরা এখন দুজনে হেঁটে যাচ্ছি, ওরা দুজনে চলে গেছে। এখানে আমাদের তনুর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা নিচের দিকে নামবো এবার। চলো, গাড়ির কাছে গিয়ে ভিডিওটা অন করছি আবার। আমরা 0 পয়েন্টে এনজয় করা হয়ে গেছে আমাদের। স্টিকারটা লাগাবো, সবাই এখানে স্টিকার লাগিয়েছে, আমাদেরও স্টিকার বানিয়েছি। এক সেকেন্ড আর দিতে হবে না। এখানে আমরা স্টিকার চিটিয়ে নিয়েছি। কেউ আসলে সাবস্ক্রাইব করে দিও। যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, ওখানে আরেকটা বাইক আছে। আমরা এবার বেরোবো নিচের দিকে, উপরের দিকে আর যাবো না। অসাধারণ ভিউ, অসাধারণ, না আসলে বুঝতে পারবে না। এই 0 পয়েন্টের এই দৃশ্যর সঙ্গে যে আমাদের বাইকটা আছে তাকে দেখতে লাগছে পুরো সুন্দর, শেরের মতন, বাঘের মতো। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, একটু শর্ট ভিডিও একটু করে নিচ্ছি, দিয়ে এবার নিচের দিকে যাবো।
তাহলে আমাদের 0 পয়েন্টটা ঘোরা হয়ে গেল। ঘড়িতে এখন প্রায় 12:30 বাজতে যায়, 12:25। তো আমাদেরকে এখন রাইড করতে হবে লাচুং। আমরা লাচুং যাব। লাচুংয়ে গিয়ে আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা লাচুংয়ে স্টে করব। এখান থেকে ঘুরে আমরা ইয়ামথাং হয়ে আমরা লাচুংয়ে স্টে করব। কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে কিছুটা চেঞ্জেস এসেছে। আচ্ছা, প্রথম থেকে একটু বলি চেঞ্জেসটা কিভাবে আমরা নিতে যাচ্ছি। আমাদের এখান থেকে লাচুংয়ের দূরত্ব 51 কিলোমিটার। তো আমাদেরকে এখান থেকে 51 কিলোমিটার যেতে, তার মাঝে আমাদেরকে ইয়ামথাংয়ে একটু এক্সপ্লোর করতে হবে। ইয়ামথাংয়ে আমরা একটু হোল্ড করব, ওখানে ব্রেকফাস্ট করব, যেহেতু আমাদের ব্রেকফাস্ট সেভাবে হয়নি। তো দেখো চারিদিকে এই আইসটা আমরা এখন যেটা পেরাচ্ছি, এটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস জিনিস। তো এইখানে একটু স্লো পেরোতে হবে। আর তোমরা হার্ড আইস কীভাবে চিনবে বলো তো? মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে রাস্তা যেখানে ভিজে থাকবে, যখন দেখবে আশেপাশে বরফ জমে আছে আর রাস্তা যেখানে ভিজে আছে সেখানে অবশ্যই স্লো করবে এবং পা নামিয়ে রেখো। যেখানে ভিজে আছে ওটাই ভাববে ব্ল্যাক আইস বা হার্ড আইস, ঠিক আছে? যারা তোমরা আসোনি, যারা এসছো তারা এক্সপার্ট, তাদের কথা বাদ দাও, তাদেরকে আমি বলছি না। কিন্তু যারা প্রথম আসবে বাইক নিয়ে তাদেরকে আমি বলবো যে ভিজে রাস্তা যখন আমি এই যে পেরোচ্ছি, এই জায়গাগুলোকে স্লো করে পা নামিয়ে তারপর পেরো, কারণ এইখানটাতেই ব্ল্যাক আইস পুরোপুরিভাবে আছে। তো যখন তুমি পা ঠেকাবে তখন পড়ার চান্সটা অনেকটা কমে যাবে। স্লো করে অবশ্যই, তা না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, তো আমাদেরকে এখান থেকে যেতে হবে 51 কিলোমিটার, মাঝে একটা ব্রেক থাকছে। তারপর আমরা যে স্টেটাতে কালকে ছিলাম, ওটা ছিলাম আমি একটু মানে বেশি পাকামো করেছিলাম, তার কারণ ওর থেকে অনেক কম দামে ভালো স্টে ছিল। কিন্তু আমি যেহেতু আগের বারে এসে ওইখানে ছিলাম, সেহেতু ওইখানে থাকতে আমার ইচ্ছে করছিল। কিন্তু কাল রাতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, আমি একটুও ঘুমাতে পারিনি। ওই রাইডের পরে অবভিয়াসলি শরীরে একটু রেস্ট চাই, যেটা আমি কিন্তু একদমই পাইনি। তো সেহেতু আমি ওই স্টেটাতে আমার আজকে থাকতে ইচ্ছে করছে না। আর আমি চাইবো কি যে ওই স্টে থেকে বেরিয়ে আমরা লাচেন, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাচেনের উদ্দেশ্যে আমরা যতটা এগোতে পারবো আমরা ততটা এগিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের প্ল্যানের চেঞ্জ। যদি আমরা লাচেন পৌঁছে যেতে পারি তাহলে তো খুবই ভালো কথা। আমাদের এইখান থেকে নিচে নামতে কটা বাজে সেটা একটা মেন দেখার, মানে ঘড়িতে কত টাইম হয়, আমাদের কতটা টাইম আমাদের লাগে, সেটা একটা মেন দেখার বিষয়। তো সেই হিসাবে আমরা একটু টেনে নামারই চেষ্টা করব। এখানে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে সুকান্তর যে স্ত্রী তনু, ওর এখানে হাই অল্টিটিউড সিকনেস হচ্ছিল, ও নিঃশ্বাস নিতে পারছিল না, ওই জন্য ও আর বেরোয়নি। ও বাইকের কাছে একটা জায়গায় বসেছিল, তোমাদেরকে একটু আগে দেখিয়েছি। আচ্ছা, ওই জন্য সে রাস্তায় ফেরার পথে প্রচণ্ড হার্ড আইস আর ব্ল্যাক আইস রাস্তায় আছে, যেই জন্য আমাদেরকে একটু করতে হবে। আমি যদি পারি কোথাও একটা দাঁড়িয়ে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে কী ব্যাপার, কীরকম হয় জিনিসটা। তো ঠিক আছে, তনুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য তনু এক জায়গায় বসেছিল। আর সুকান্তকে আমি একটু আগেই পাঠিয়ে দিয়েছি, ও স্লো নামতে থাকুক। তার কারণ তনুর শরীরটা যেহেতু ভালো নয়, সেহেতু ও ওর বুঝে শুনে নামবে। তো ও নেমে গেছে নিচের দিকে অনেকটাই। আমি ওর থেকে 10 মিনিট পরে 0 পয়েন্ট থেকে বেরিয়েছি, বাট ও কিন্তু খুব স্পিডেই নামছে মনে হয়। আর পাহাড়ে ওঠার থেকে, মানে এই যে সিল্ক রুট টাইপ যে রুটটা, যেহেতু আঁকা বাঁকা পথ, হ্যাঁ, আর বেনগুলো খুব শার্প, সেই জন্য এই রাস্তাতে ওঠার থেকে নামার রিস্ক কিন্তু খুব বেশি। আর যদি সবসময় এই রাস্তায় নামতে ব্রেক ধরা হয়, তাহলে কিন্তু একটা টাইমে গিয়ে ব্রেক কিন্তু ফেল হয়ে যাওয়ার চান্সেস থাকে। যদিও খুব ঠান্ডাতে ব্রেক ফেল হয় না, কিন্তু তবুও যদি কন্টিনিউয়াসলি ব্রেক ধরা থাকে তাহলে কিন্তু ব্রেক ফেল হয়ে যাওয়ার চান্সেস কিছুটা থাকে। সেহেতু ওর জন্য আমার টেনশন হচ্ছে, ওই জন্য আমি একটু স্পিডে বেরোনোর চেষ্টা করছি। আর সব গাড়ি কিন্তু নিচের দিকে নামার ইয়েতে আছে, কারণ এরপর ওইখানে ওয়েদার খুব তাড়াতাড়ি খারাপ হয়, খুব তাড়াতাড়ি টেম্পারেচার ডাউন হয়। সেই জন্য সব গাড়ি ওই 12টা থেকে 12:10-15 মধ্যে ওইখান থেকে বেরিয়ে যায়। আমরা কিন্তু বেরোতে লেট করে ফেলেছি, 12:30 বাজিয়ে ফেলেছি। আর ওইখানে যে শপগুলো দেখছিলে, ওইখানে যে টেম্পোরারি যে শপগুলো, যারা ওই খাবার দাবার টুকটাক বিক্রি করছিল, লিকার বিক্রি করছিল, ওরা কিন্তু কেউ ওইখানে থাকে না, এটা যেমন কেউ ভেবে ফেলো না। ওরা সবাই কিন্তু নিচের দিকে নেমে আসে, লাচুংয়ে থাকে বা তারও নিচে কেউ থাকে। তো ওরা কি হয়, টুরিস্ট গাড়িতে লিফট নিয়ে নিচে যায় বা উপরে আসে। আমরা একটু শর্টকাট নিয়ে নিলাম, কারণ যেহেতু দেখতে পাচ্ছি এই শর্টকাটটা নেওয়া যাবে, অনেকটা বেন্ড হচ্ছিল, সেহেতু আমি একটু শর্টকাট নিয়ে নিলাম। তো ঠিক আছে,
হ্যাঁ যেটা বলছিলাম, তো ওরা এইখানকার ড্রাইভাররা কিন্তু খুব মানে কি বলবো হেল্পফুল। শুধু ড্রাইভাররা কেন, এখানকার মানুষ অনেক হেল্পফুল, কিন্তু সবসময় সেটা হয় না। আজকে যেমন আমাদের সাথে যে স্ক্যামটা হলো সেটাতে আমি খুব খারাপ লাগলো আমার, যেটা না হলেই ভালো হতো। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেট কিছু কিছু জিনিস হয়ে যায়, সেগুলোকে মনে রাখলে হবে না। बड़ी बड़ी देशों में ये छोटे छोटे बातें होते रहते हैं সিনারিটা। ঠিক আছে, সিনারিটাকে একটু বুঝে নিতে হবে, আমরাও বুঝে নিচ্ছি। আর ওঠার সময় যে দৃশ্য আর নামার সময় যে দৃশ্য দুটো কিন্তু কমপ্লিট আলাদা। ঠিক আছে, তো আমি ওঠার সময় এই গুলোকে গোপ্রোতে খুব একটা ক্যাপচার করিনি, কারণ একটু তাড়াতাড়ি ওঠার জন্য মিস করে গেছি। ঠিক আছে, ওঠার জন্য যখন করিনি সেই জন্য নামার সময় করছে, কিন্তু নামার সময় দৃশ্যটা কিন্তু ওঠার দৃশ্যের থেকে অনেক সুন্দর আমার মনে হচ্ছে, কারণ মেঘটা তখন এতটা কাছাকাছি থাকেনি, যেহেতু মানে টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওদের একটা টাইম টেবিলের ব্যাপার থাকে, সেহেতু মেঘ নিচের দিকে আসছে, স্নো একটু বাড়ছে। আর এইখানে ব্যাপারটা হচ্ছে সূর্যের আলো যতক্ষণ আছে সেই জায়গায় স্নো কম বা গলে যাচ্ছে, কিন্তু সূর্যের ছায়া যেই পড়ে যাচ্ছে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি স্নো ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্নোয়ের চাদরে ভরে যাচ্ছে। তো ঠিক আছে, আমরাও সেইভাবে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে নিচের দিকে এগিয়ে চলছি। আর চলো দেখা যাক আগে কি হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা একটা ছোট্ট মিউজিক ঘড়িতে প্রায় 1:10 বাজছে। আমরা জিরো পয়েন্ট থেকে বেরিয়ে চলে এসেছি বেশ অনেকটাই।
তারপরে আমরা ইয়ামথাংয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, যেহেতু আমরা একটু ব্রেকফাস্ট করে চুংয়ের দিকে এগিয়ে যাব। ঘড়িতে এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:30। তো আমাদেরকে এখনও যেতে হবে প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি। আমরা 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটার মতো নেমেছি। তো আমি খুব তাড়াতাড়ি নিচে নামার চেষ্টা করছি যতটা আমার দ্বারা পসিবল হচ্ছে, কিন্তু সুকান্ত বেশ কিছুটা এগিয়ে গেছে। ওকে কিন্তু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। ওকে বলেছে ইয়ামথাংয়ের মধ্যে গিয়ে দাঁড়াতে, দেখি কতদূর ও যেতে পেরেছে, তো ওর শরীর কীরকম আছে। আর সব থেকে বড় যেটা প্রবলেম করে ফেলেছে সেটা হচ্ছে ওদের দুটো ফোনই আমাদের কাছে রয়ে গেছে, আর এখানে নেটওয়ার্ক নেই যে আমি ওদের সাথে যোগাযোগ করব। আর কোনোভাবে ওদের কাছে কোনো ফোনই নেই যে কোনোভাবে মানে পসিবল কিনা। যদিও ফোন থাকলেও অতটা সুবিধে হতো না, তার কারণ ফোন দুটোই আমাদের কাছে রয়ে গেছে, ওদের যে দুটো ফোন। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি যতটা পসিবল হচ্ছে। তবে বেশ কিছুটা জায়গা আমরা ক্যাপচার করব না, তার কারণ এরপরে নিচের দিকে আমাদের আর্মি ক্যাম্প আছে, যেগুলোতে ফটোগ্রাফি বা ওখানে গোপ্রো একদমই লাগানো চলবে না, সেইগুলো আমরা একটু অফ হয়ে বেরিয়ে যাব। তো এই যে এই টার্নিংগুলোর কিন্তু খুব রিস্কি, এইগুলো কিন্তু খুব সাবধানে নামতে হবে। যারা নতুন নতুন বাইক নিয়ে আসবে তারা কিন্তু খুব সাবধানে আসবে। তবে হ্যাঁ, আমার 150 সিসির বাইক আমি কিন্তু এখানে একটাও দেখিনি, সবাই কিন্তু বড় বড় বাইক নিয়ে আসছে। তবে আমি মনে করি বাইকের যে মানে কি বলবো, বাইকের পাওয়ারের থেকে যে চালাবে তার পাওয়ার থাকা খুব দরকার, তার কারণ বাইক তো চলেই যাবে, অসুবিধা নেই। আমার বাইকে কোনো রকম পাওয়ার ল্যাপ আমি মানে বুঝতেই পারছি না, আমার গাড়ি ফুল পাওয়ারে চলছে। আর কোথাও এখন পর্যন্ত এতটুকু অসুবিধা আমার গাড়িতে হয়নি। তবে তোমাদেরকে বলি, তোমরা যদি ওপেন চেন গাড়ি নিয়ে আসো বা কভার চেনও যদি নিয়ে আসো, তবে টাইম চেন কিন্তু লুট করতে ভুলো না, তাহলে কিন্তু একটা বড় সড়ো প্রবলেমে পড়তে পারো। তো আমি একটা জিনিস তোমরা লক্ষ্য করছো নাকি আমি জানি না, উপরে যখন ছিলাম মানে 0 পয়েন্টের কাছাকাছি যখন ছিলাম তখন কিন্তু পাহাড়ে কোনো রকম গাছপালা ছিল না, পুরো ন্যাড়া পাহাড় ছিল, কারণ ওইখানে টেম্পারেচার এতটাই ডাউন যে ওইখানে গাছ জন্মাতে পারে না। আর এই জায়গাগুলো যেগুলো দেখছো, এইগুলো কিন্তু আস্তে আস্তে ছোট ছোট গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই গাছগুলোতেই কিন্তু কি বলবো, অ্যাকচুয়াল যেটা সিজন টাইম, সেই সিজন টাইমে ফুলে মানে পুরোপুরি ভরা থাকে। ইয়ামথাং ভ্যালির কাছাকাছি বা ইয়ামথাং ভ্যালিকে বলা হয় ফ্লাওয়ার ভ্যালি, কারণ এত কালারের এত রং বেরঙের ফুল থাকে, যেটা মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি যদিও দুবারই যখন এসেছিলাম তখন কিন্তু আউট অফ সিজন এসেছিলাম, তার কারণ হচ্ছে আমরা ছুটির টাইম বা আমরা যেই টাইমে প্ল্যান করি সেই টাইমে হয়তো সেই জিনিসগুলো হয়ে ওঠে না, ওই টাইমটা আমরা পাই না। আর আমি আরেকটা জিনিস শুনেছি যে এইখানে যখন ওই ফুলগুলো হয়, জানি না কতটা সত্যি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি শুনেছি যে যখন ওই ফুলগুলো হয় তখন ওই ফুলগুলোতে এক ধরনের পোকা পাওয়া যায়, যে পোকাগুলোকে স্মাগলিং করে, তখন এখানে পাহারা মানে গার্ড একটু বেশি হয়ে যায়, কারণ ওই পোকাগুলোতে বিশেষ কিছু ধরনের
কেমিক্যাল বা বিশেষ কিছু ধরনের পাওয়া যায় যেটা স্মাগলিং করে চোরা বাজার হয়, সেই জন্য একটু বেশি এখানে পাহারা হয়। আর সামনের দিকের মেঘগুলো দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে জাস্ট ওইখানেই স্বর্গ। অবভিয়াসলি আমরা যেখানে আছি সেটা স্বর্গের থেকে কিছু কম নয়। তো ম্যাডাম একটু আগে আমাকে বলছিল যে এই সুন্দর দৃশ্য আমরা এত যে ট্যুর করেছি কোথাও কিন্তু এত সুন্দর দৃশ্য আমরা পাইনি। অবভিয়াসলি এটা কিন্তু এক কথায় আমি ম্যাডামের সাথে স্বীকার করি যে আমি কিন্তু বহু জায়গায় ট্যুর করেছি। আমরা মোটো ব্লগিং তো এই কদিন শুরু করেছি, কিন্তু আমরা ট্যুর কিন্তু স্পেশালি আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এই সৌন্দর্য, এই প্রাকৃতিক কি বলবো বৈষম্য, এটা কিন্তু কোথাও আমি দেখতে পাইনি। তো জাস্ট সিকিম ইজ দ্য বেস্ট টিল নাও। এরপরে কি হবে জানি না, এর থেকে হয়তো সুন্দর জায়গা দেখতে পাবো। আমি এর আগে নেপাল করে এসেছি, কিন্তু সিকিমটা যেন নিজেকে কোথাও একটু সবার থেকে আলাদা করে রাখে। আর আমার মনে সিকিমটার জন্য একটা স্পেশালি ফিলিংস আছে, জানি না কেন, বাট সিকিম আমার দেখা এত জায়গার মধ্যে সিকিম কিন্তু সব থেকে বেস্ট। এই জন্য আমি সিকিম আবার ডবল রিপিট করছি। আমি এখন পর্যন্ত কোথাও ডবল রিপিট করিনি, মানে কোথাও গেছি দুবার এসেছি সেটা হয়নি, বাট সিকিমের ক্ষেত্রে ফার্স্ট সেটা হলো। আশা করি ভবিষ্যতেও আবার সিকিম আসবো। তবে আরেকটা জিনিস, সিকিম আমি নর্থ আর ইস্ট দুবারই করেছি, কিন্তু কিছু কিছু জায়গা বাদ ছিল। এবারে কিন্তু আমি আর কোথাও বাদ দিচ্ছি না। আর ওয়েস্ট সিকিমটা আমি এবছরও করব না। ওয়েস্ট সিকিমটার জন্য আলাদাভাবে এক বছর আমি আবার একবার আলাদা করে প্ল্যান করব। তো রাস্তার দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, এই মনমোহিত দৃশ্য আর কোথাও কিন্তু তোমাদেরকে এক্সপ্লোর করে এইভাবে আমি সুন্দরভাবে দেখাতে পারিনি। যাক, এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেল, আর বেশি দেরি করব না। আমরা রাস্তায় যাই নিচের দিকে, স্পেশাল কিছু পেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ব্লগে।